একটাতে 2 ডট, একটাতে 3 ডট। দেখতে পাচ্ছ? হ্যালো? জি স্যার। জি স্যার। তো সবাই বাসা বাড়িতে আয়রনটা চেক করবা, দেখবা যে 1 ডটের আগে লেখা আছে মিনিমাম। আয়রনের মধ্যে একটা ইন্ডিকেটর থাকে। ইন্ডিকেটরটা তোমার হচ্ছে সার্কুলার থাকে, অনেক সময় তোমার দেখা যায় সার্কুলার নাও থাকতে পারে। ওই জায়গায় ইন্ডিকেটরের মধ্যে ফার্স্টে হচ্ছে তোমার মিনিমাম থাকে, মিনিমামের পরে থাকে 1 ডট, তারপরে 2 ডট একসাথে, তারপর 3 ডট, 3 ডটের পরে থাকে ম্যাক্সিমাম। ইন্ডিকেটরটা তুমি যে জায়গায় রাখবে, যদি 1 ডটে রাখো তাহলে একরকম টেম্পারেচার, 2 ডটে রাখলে আরেক রকম টেম্পারেচার, 3 ডটে রাখলে আরেক রকম টেম্পারেচার। হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। একটা ইন্ডিকেটর থাকে অ্যারো সিম্বল, অ্যারো, তোমার যে অ্যারো সিম্বল থাকে, এই অ্যারো সিম্বলের মধ্যে তোমার অ্যারো সিম্বলের উপরে আয়রনের মধ্যে থাকবে ফার্স্ট হচ্ছে মিনিমাম, তারপরে তোমার হচ্ছে 1 ডট, 2 ডট, 3 ডট, দেন হচ্ছে 3 ডটের পাশে থাকে ম্যাক্সিমাম। এখন তুমি তোমার অ্যাপারেলের ফাইবার কন্টেন্ট বুঝে, অর্থাৎ অ্যাপারেলটা যে ফেব্রিক থাকে, ফেব্রিকে কি ফাইবার দিয়ে তৈরি, ওইটার উপর বেসিস করে আমাদের টেম্পারেচার সিলেক্ট করতে হয়। যদি আমি পলিস্টার হয়, আবার যদি তোমার কটন হয়, তাহলে কি দুটো একই টেম্পারেচার হবে? না স্যার। একই হবে না। পলিস্টার তোমার লো টেম্পারেচারেই মেল্টেড করে, কটন এত লো টেম্পারেচারে মেল্টেড করে না। তো যাই হোক, তোমার আমার 1 ডট যদি থাকে তাহলে তোমার হচ্ছে 1 ডট থাকলে তোমার বোঝানো হয় যে তোমার হচ্ছে 110 ডিগ্রি সেলসিয়াস। হ্যালো, 1 ডট মানে তোমার হচ্ছে তোমার আয়রনিং টেম্পারেচার হচ্ছে 110 ডিগ্রি, এটা তোমার হচ্ছে মিনিমাম টেম্পারেচার আর কি, অর্থাৎ মিনিমাম হচ্ছে একটু বেশি। হ্যালো, জি স্যার। মিনিমামের চেয়ে একটু বেশি হচ্ছে, তো এটাকে বলা হয় 1 ডট, মানে হচ্ছে ওয়াশিং আয়রনিং টেম্পারেচার হচ্ছে তোমার 110 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আমি যখন আয়রন করব 110 এর বেশি উঠবে না। বুঝছেন? তো এটা সাধারণত তোমার ওই কোল্ড স্টেট বলা হয় আয়রনিং এর ক্ষেত্রে, বা লো টেম্পারেচার বলা হয় আয়রনিং এর ক্ষেত্রে। কোল্ড স্টেট টেম্পারেচার অথবা লো টেম্পারেচার বলা হয়, কিন্তু অন্যান্য ক্ষেত্রে 110 মানে অনেক বেশি টেম্পারেচার, তাই না? জি স্যার। তো আর কোন ধরনের ফাইবারের জন্য বা কোন ধরনের অ্যাপারেলের জন্য তোমার এই কোল্ড স্টেট প্রয়োজন বা লো টেম্পারেচার প্রয়োজন? সাধারণত তোমার ম্যান মেড ফাইবারের জন্য আমার ওই লো টেম্পারেচার প্রয়োজন হয়। বুঝতে পারছো? ম্যান জি মেড স্যার। ফাইবারের জন্য অর্থাৎ তোমার ফার্স্ট স্টক অ্যাপ্লিকেবল। তারপরে বোঝাচ্ছে তোমার 150 ডিগ্রি সেলসিয়াস। 2 ডট মিন্স হচ্ছে 150 ডিগ্রি সেলসিয়াস, দিস ইজ দ্য মিডিয়াম স্টেট অফ আয়রনিং। আর এটা সাধারণত তোমার এই উল, সিল্ক, অনেক সময় কটন, এগুলোর জন্য অ্যাপ্লিকেবল। বুঝতে পারছো? হ্যালো, হ্যালো, জি স্যার। জি স্যার। স্যার 2 3 ডট ডট কত মানে ডিগ্রি? তো হ্যাঁ 2 ডট কত? 50 150 ডিগ্রি সেলসিয়াস। আর 3 ডট মানে তোমার হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস। এটা সাধারণত তোমার হাই টেম্পারেচার, অর্থাৎ একেবারে ম্যাক্সিমাম হচ্ছে কম। অর্থাৎ ম্যাক্সিমাম তোমার 200 এর চেয়ে একটু বেশি থাকে আয়রনের ক্ষেত্রে। তো এটা তোমার হচ্ছে হট টেম্পারেচার বা হাই টেম্পারেচার বলা হয়। 3 ডট মানে 200 ডিগ্রি সেলসিয়াস জেনারেলি। ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার হচ্ছে 210 ডিগ্রি সেলসিয়াসটা প্রয়োজন হয় ন্যাচারাল ফেব্রিকের ক্ষেত্রে, অর্থাৎ যে সকল অ্যাপারেল ন্যাচারাল ফাইবার দিয়ে গঠিত, যেমন কটন, তারপরে লিলেন, জুট, বা তোমার হচ্ছে ব্ল্যান্ডেড যেগুলো থাকে, ওইটার ক্ষেত্রে তোমার হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন হয়। বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। আর যদি তোমার এই যে 4 নাম্বার যেটা, অর্থাৎ আয়রনিং এর নিচে দুইটা তোমার থাকে, স্ট্যান্ড থাকে, তারপর ক্রস দেওয়া থাকে, নো স্ট্রিম, অর্থাৎ তুমি যখন আয়রন করবা স্টিম দেওয়া যাবে না, জলীয় বাষ্প প্রয়োগ করা যাবে না, কিন্তু ড্রাই কন্ডিশনে, অর্থাৎ শুকনো আয়রন যেগুলা, ওইগুলা ব্যবহার করা যাবে। বুঝা যাচ্ছে? হ্যালো, জি স্যার। জি স্যার। আর ডু নট আয়রন মানে তোমার হচ্ছে তুমি ওই অ্যাপারেল আয়রন করা যাবে না, অর্থাৎ তোমার হচ্ছে কোন কোন গার্মেন্টস আমাদের আয়রন করার প্রয়োজন হয় না? হ্যালো, 100% protected স্যার। 100% ডিসপোজেবল গার্মেন্টস। ডিসপোজেবল গার্মেন্টস ঠিক আছে, কিন্তু যেগুলো আমরা পরিধান করি এরকম তোমার কিছু গার্মেন্টস এর নাম দাও যে আমরা আয়রন করার প্রয়োজন হয় না। কিছু কিছু তোমার কি থাকে, ব্ল্যান্ডেড ফেব্রিক থাকে, যেগুলো সেন্ডো তোমার গেঞ্জি স্যার, সেন্ডো গেঞ্জি গুলা। হ্যাঁ, কিছু কিছু তোমার কি থাকে, তোমার ওই যে ব্ল্যান্ডেড ফেব্রিক থাকে যেগুলোর মধ্যে তোমার ম্যানমেড ফাইবারের পার্সেন্টেজ বেশি থাকে, ওগুলো তোমার রিঙ্কেল ফ্রি থাকে কিছু। হ্যালো, কিছু কিছু ড্রেস থাকবে যে রিঙ্কেল ফ্রি, অর্থাৎ তোমার ওয়াশ করলে তোমার ফোল্ড পড়ে না বা ক্রিজ মার্ক পড়ে না, বা দ্যাট মিন্স বাস পড়ে না, ওইগুলোর ক্ষেত্রে আয়রন করার প্রয়োজন নাই। আর জেনারেলি তোমার হচ্ছে
আমাদের ফান্ডামেন্টাল গার্মেন্টস বা তোমার হচ্ছে ফাউন্ডেশন গার্মেন্টস বা ইনার গার্মেন্টস যেটা, হ্যালো, জি স্যার হ্যাঁ, ওই যে আমাদের যে ইনার গার্মেন্টস থাকে ছেলেদের এবং মেয়েদের, ঠিক আছে, মেয়েদের লিনজারি, ছেলেদের তোমার হচ্ছে শর্টস বা তোমার হচ্ছে গেঞ্জি যেগুলা, ওইগুলোর ক্ষেত্রে আয়রন করার প্রয়োজন হয় না, বুঝতে পারছো? সেগুলা ম্যাক্সিমাম তোমার হচ্ছে নিট গার্মেন্টস, ম্যাক্সিমাম তোমার কি গার্মেন্টস, নিট Knit গার্মেন্টস, garment. অর্থাৎ নিট ফেব্রিক দিয়ে তৈরি। আর এগুলা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল গার্মেন্টস বলি আমরা আর কি, অর্থাৎ আমাদের ইনার গার্মেন্টস গুলো আর কি, হ্যাঁ, ওই ক্ষেত্রে আয়রন করার প্রয়োজন হয় না। তারপরে তোমার ট্রাউজার কি হবে? ট্রাউজার, ট্রাউজার তো আয়রন করা হয় মিনিমাম আয়রন, হ্যালো, আয়রনিং এর আবার তোমার 5টা প্রকার আছে, হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি। আয়রনিং যে আমরা করি তোমার 5টা প্রকার ভেদ আছে, হ্যাঁ, এগুলো তোমাদের যদিও নাই। একটা হচ্ছে নো আয়রনিং, আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ নো আয়রনিং, মিনিমাম আয়রনিং বা মিনিমাম প্রেসিং বলা হয়। তারপর হচ্ছে আন্ডার প্রেসিং, ফাইনাল প্রেসিং, পার্মানেন্ট প্রেসিং, বুঝতে পারছো? তো হচ্ছে কিছু নিট প্রোডাক্ট যেমন টি শার্ট, তারপরে ট্রাউজার, এগুলোর ক্ষেত্রে মিনিমাম আয়রন প্রয়োজন হয়। কিন্তু তুমি হচ্ছে এই ফান্ডামেন্টাল গার্মেন্টস, লিনজারি প্রোডাক্ট, তারপরে ওই সুইমিং ওয়্যার, সুইমিং ওয়্যার আছে না সাঁতার কাটার জন্য যেগুলো পরা হয়, হ্যালো, জি স্যার জি স্যার। ওগুলোর ক্ষেত্রে নো প্রেসিং, মানে তোমার হচ্ছে আয়রন করা যাবে না বা আয়রন করার প্রয়োজনীয়তা বা আবশ্যকতা নেই। তারপর হচ্ছে ব্লিচিং ট্রায়াঙ্গেল, যেটা ব্লিচিং কোন ক্ষেত্রে দেওয়া হয় গার্মেন্টস এর মধ্যে? স্যার সাদা ব্লিচিং ইয়ে পাউডার, করার জন্য। জি স্যার সাদা ভাবে ইয়ে করার জন্য। আরে মিয়া, তো তোমার এখন তুমি গার্মেন্টসটাকে গ্রে ফেব্রিকে পরিণত করবা, এগুলা কিসে থাকে? এগুলো তো তোমার থাকে গার্মেন্টস এর মধ্যে। এখন তুমি একটা শার্ট কিনছো, শার্টকে তুমি আবার গ্রে ফেব্রিক পরিণত করবা? অবশ্যই না, তাই না? একটা প্যান্ট কিনছো তুমি, এই যে প্যান্টে ব্লিচিং কন্ডিশন দেওয়া আছে, প্যান্টকে কি আমরা আবার ওই গ্রে ফেব্রিক তৈরি করব? অবশ্যই না। না না না, ড্রাই করার জন্য না, নরমালি ন্যাচারাল আমরা কালার হচ্ছে রিমুভ করার জন্য ওই দাগ টাগ পড়লে স্যার কাপড়ে দাগ টাগ পড়লে দাগ তোলার জন্য। এটা তোমরা বলতে প্রি ট্রিটমেন্টের কথা, হ্যাঁ, কিন্তু গার্মেন্টস এর ক্ষেত্রে ন্যাচারাল কালার তুমি রিমুভ করলে গার্মেন্টস এর কালার থাকবে। তুমি একটা ওই পিঙ্ক কালারের মনে করো তুমি একটা টি-শার্ট কিনছো, এন্ড যদি এর কালার যদি রিমুভ করো তাহলে তুমি এটা পরে যেতে পারবা? ন্যাচারাল কালার এই জায়গায় রিমুভ না, হ্যাঁ। তো আমরা যখন প্রি ট্রিটমেন্ট করি তখন ব্লিচিং করা হয় কালার রিমুভ করার জন্য, অর্থাৎ প্রত্যেকটা ফাইবারের যে তোমার কালার থেকে কালার, ন্যাচারাল কালার রিমুভ করার জন্য। দেন হচ্ছে তোমার ড্রাই পেনিট্রেশনটা বা আমাদের ড্রাই অ্যাবজর্পশন ভালো করা হয়। কিন্তু গার্মেন্টস এর মধ্যে যখন ব্লিচিং করতে হয় তখন ব্যাপারটা পুরোপুরি আলাদা। আমাদের যে সকল তোমার ইমপিউরিটিস বা ডাস্ট সাধারণত ওয়াশিং পাউডার দিয়ে, নরমাল ওয়াশিং পাউডার দিয়ে রিমুভ করা সম্ভব হয় না, হ্যালো, যে সকল ইমপিউরিটিস নরমাল ডিটারজেন্ট দিয়ে তোমার রিমুভ করা সম্ভব হয় না, ওই ক্ষেত্রে আমাকে ব্লিচিং পাউডার ব্যবহার করতে হয়। যারা স্কুল কলেজে পড়ে, সবাই তো কলেজ পাস করে আসছো, বিশেষ করে যাদের ইউনিফর্ম তোমার সাদা ছিল, আর বিশেষ করে তাদের ক্ষেত্রে অনেক সময় তোমার বিভিন্ন রকম ময়লা পড়লে আমরা ব্লিচিং পাউডার ব্যবহার করতাম। যে সকল ময়লাগুলো আমাদের নরমাল সাবান বা ডিটারজেন্ট দিয়ে রিমুভ করা সম্ভব হতো না। তোমরা ব্যবহার করছো কিনা জানি না, আমরা ছোটবেলা স্যার। অনেকেই দেখা যায় ব্যবহার করতাম। তোমরা, হ্যাঁ, সাদা স্যার ড্রেসে তোমার ছোট ছোট, হ্যাঁ, স্যার এটা তো ব্লিচিং তো স্যার সাদা কাপড়ে ব্যবহার করা যায়, যদি মানে আপনি যেটা বলছেন যে কন্ডিশন, মানে কোনো যদি কঠিন দাগ পড়ে যেগুলো হচ্ছে ডিটারজেন্টে তোলা যাচ্ছে না, সেগুলোতে আমরা লন্ড্রিতে দিই ব্লিচিং করার জন্য, দাগটা উঠানোর জন্য। কিন্তু স্যার কালারফুল কাপড়ে স্যার ব্লিচিং দিলে তো এটা রং উঠে যায়, মানে রিসেন্ট যেটা মানে স্যার কালার তো উঠে যায়, যেটা হচ্ছে আমার সাথে হয়েছে আর কি। আমাদের মানে ব্লিচিং পাউডার দিয়ে দিছিল কাপড়ে, তো কালার তো সব স্যার ডিসকালার হয়ে গেছে। মানে এটা তো দেওয়া হবে, এই ভুলে জন্য দিয়ে তো দিছিল। তোমার হচ্ছে, এই জন্য স্যার তো এটা তোমার তো হচ্ছে সেক্ষেত্রে স্যার স্যার ওই আমি ক্ষেত্রে নন প্রশ্নটা ব্লিচিং হচ্ছে এটা লেখা স্যার। থাকবে। হ্যাঁ, বলো, তাহলে প্রশ্ন বলো। প্রশ্নটা হচ্ছে, আমার যদি স্যার আমার একটা লাল কালারের কোনো শার্ট থাকে বা গেঞ্জি থাকে যেখানে একটা দাগ পড়ছে যেটা হ্যাঁ, উঠানো যাচ্ছে না, সেক্ষেত্রে তো আমরা ব্লিচিং করতে পারবো না সেখানে। না, তোমার স্পট রিমুভ করার জন্য বিভিন্ন রকম কেমিক্যাল থাকে, আন্ডারস্ট্যান্ড। আচ্ছা। ব্লিচিং করলে যে তোমার যদি কালার তোমার রিমুভ হয়ে যায় তাহলে তুমি ওই ড্রেস আর পরতে পারবে না। এই জন্য আমাকে হচ্ছে বিভিন্ন রকম স্পট পড়ে, যেমন কালির স্পট পড়তে পারে তুমি লিখতে গিয়া, তারপর তুমি খাইতে গিয়া স্পট পড়ে। তুমি যখন হয়তো তুমি হোটেল গিয়ে খাচ্ছ, হ্যাঁ, খাওয়ার সময় তোমার দেখা যায় হয়তো খাবারের কোনো উচ্ছিষ্ট তোমার ড্রেসের মধ্যে লাগতে পারে। তুমি কাজ করতে, রান্না করতেছো, রান্না করার সময় তোমার আলটিমেটলি ওই হলুদ টলুদের দাগ পড়তে পারে। এই প্রত্যেকটা স্পেসিফিক তোমার ম্যাটেরিয়ালের জন্য তোমার কেমিক্যাল আছে, ওই কেমিক্যাল দিয়ে আমরা রিমুভ করতে পারি,
হ্যালো স্যার ব্লিচিংটা মূলত স্যার। আমরা ইউজ করছিলাম স্যার স্কুল ড্রেসে, যে পানির ক্ষরতার কারণে সাদা ড্রেসটা যখন আস্তে আস্তে হলুদ বর্ণ হয়ে যায় তখন স্যার ব্লিচিংটা ইউজ না করেছিল। পানি স্কুল লেভেলে আমরা ব্লিচিং পাউডার ব্যবহার করতাম, ওই সাদা শার্টের মধ্যে যে ময়লাগুলো জমতো, দেখা যায় কালো কালো স্পটও পড়তো, হ্যাঁ ওইগুলো সাধারণত কলমের তোমার নর্মাল ক্যালেন্ডার যেমন যে কলমের ক্যালেন্ডার নর্মাল কলম ভেঙে স্যার। গেছে ওগুলা তো স্যার উঠানো নর্মাল সাবান টাবান দিয়ে সম্ভব হতো না, তখন তোমার ব্লিচিং পাউডার দিতে হতো। হ্যাঁ তো এই সেম ক্ষেত্রে তোমার যে সকল তোমার স্টেন বা তোমারই নর্মাল ডিটারজেন্ট দিয়ে সম্ভব না, কিন্তু তোমার ব্লিচিং পাউডার দিয়ে সম্ভব, তখন ব্লিচিং পাউডার দেওয়া হয়। আর তুমি যদি স্পেসিফিক কোনো তোমার কোনো স্টেন পড়ে বা দাগ পড়ে, প্রত্যেকটা স্পেসিফিক স্টেনের জন্য কেমিক্যাল আছে, আন্ডারস্ট্যান্ড, স্পট রিমুভার আছে, বুঝতে পারছো? তখন ওই স্পট রিমুভার দিয়ে বা ওই রকম নির্দিষ্ট কেমিক্যাল দিয়ে তোমার দূর করতে হয়, বুঝতে পারছো? কিন্তু ব্লিচিং দিয়ে যদি আমার আলটিমেটলি দেখা যায় কালার রিমুভ হওয়ার পসিবিলিটি থাকে, তাহলে আমার ব্লিচিং পাউডার দেওয়া হবে না। তোমার এই যে যেমন দেখাই, এই যে কি দেখতে পাচ্ছ সুইটারটা, কোডটা কি লেখা আছে? 2 নাম্বার কোড। মানে যে কোনো করা ধরনের যাবে ব্লিচিং না। ব্যবহার করা যাবে না। কোনো ব্লিচই ব্যবহার করা যাবে না, বুঝতে পারছো? আমি যখন ওয়াশিং টেম্পারেচার, যখন এটা ওয়াশ করব, ওয়াশিং টেম্পারেচার 40°C। 2 নাম্বার যেটা আছে এটা হচ্ছে তোমার ক্যান নট বি অ্যালাউড ব্লিচিং পাউডার, কোনো ধরনের ব্লিচিং পাউডারই ব্যবহার করা যাবে না, বুঝা যাচ্ছে? তারপরে তোমার হচ্ছে এই 3 নাম্বার যেটা আছে, এটা কি তোমার হচ্ছে টাম্বল ড্রাই, মেশিন দিয়ে তুমি এটা শুকাইতে পারবে না, বুঝতে পারছো? মেশিন দিয়ে শুকানো যাবে না। তারপর আয়রনিং করব কত ভাবে? 150°C। আবার বলা আছে আয়রন অন রিভার্স, তুমি টপ সাইডে ফেস সাইড আয়রন করতে পারবে না। হ্যালো, ওরা কিন্তু তোমার আবার লেখা দিচ্ছে, ঠিক আছে, আয়রন অন রিভার্স, অর্থাৎ তোমার ইনসাইডটা বের করে তারপর আয়রন করতে হবে, একদম ফেস সাইডে আয়রনিং করা যাবে না, বুঝতে পারছো? হ্যালো, জি জি স্যার। স্যার। তারপরে তোমার হচ্ছে সার্কেল, তোমার যেটা এটা হচ্ছে তোমার ড্রাই ক্লিনিং, অর্থাৎ তোমার হচ্ছে কন্ডিশন। ড্রাই ওয়াশ পসিবল না, হ্যাঁ ড্রাই ক্লিনিং পসিবল না, অর্থাৎ তোমার পানি দিয়ে ওয়াশ করতে হবে, বুঝা গেছে? স্যার হুম। কিছু গেঞ্জিতে যেগুলোতে স্যার ধরেন লোগো থাকে বা মানে কিছু ড্র করা থাকে, ওগুলাতে অনেক সময় বলা হয় যে আয়রন না করার জন্য, তো ওগুলাকে স্যার কি আয়রন অন রিভার্স মানে ভিতরের দিকটাকে আচ্ছা, আয়রন করা হয় ওটাই স্যার? না না, আয়রন করা যাবে না, মানে তোমার হচ্ছে এরকম ক্রস থাকবে, ডু নট আয়রন। না স্যার মানে কিছু জায়গায় বলা হয় আয়রন যে এটা তোমার সেটা তো আয়রন করা যাবেই। আচ্ছা আচ্ছা মানে হ্যাঁ লোগোটা ওটা লগের উপর হয়তো করার না, ওর জন্য এই জন্য, ঠিক আছে, হয়তো তাহলে ঠিক আছে, ওটা লগের উপর করা যাবে না, ওটা আলাদা জিনিস। কিন্তু যদি তোমার আয়রন করা না যায়, তখন তোমার হচ্ছে ডু নট আয়রন সিম্বল থাকবে। স্যার হ্যালো, আয়রনের রিভার্স ভিতরে একটু স্যার আরেকবার একটা বলেন ডট স্যার। থাকলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? আয়রন রিভার্স মানে বুঝুন একটা অ্যাপারেলের কয়টা সাইড থাকে, একটা গার্মেন্টস একটা বস্তুর কয়টা সাইড, টপ সাইড থাকে, ফেস ব্যাক সাইড থাকে না? জি স্যার। হ্যালো, তুমি জি একটা স্যার। শার্ট পরতেছো, হ্যাঁ শার্টের কি তোমার দুইটা সাইড থাকে না, যেটা উপরের দিকে থাকে তাকে কি বলে? টপ সাইড সাইড। বা ফেস জি সাইড। স্যার। টপ সাইড অথবা কি বলে ফেস সাইড। ভিতরে যে পার্টটা আছে যেটা তোমার শরীরের সাথে যুক্ত আছে, যে পার্টটা, এটাই কি বলবে? স্যার ব্যাক সাইড, সাইড বা ব্যাক সাইড। ব্যাক সাইড বা স্যার। বটম সাইড বা বা ইনসাইড। তোমার জি স্যার। আমরা ওই জ্যাকেট ওই সুইটারের ক্ষেত্রে আমরা যখন আয়রনিং করব, ব্যাক সাইড থেকে তোমার ওপেন করে তারপর আয়রন করতে, টপ সাইডে বা ফেস সাইডে আয়রন করা যাবে না, বুঝা যাচ্ছে? জি স্যার। হ্যালো, মানে স্যার জি স্যার হ্যাঁ, বুঝাই তুমি আয়রনের গেছে। ক্ষেত্রে তুমি স্যার যে একটা শার্টটা তোমার রিভার্স মানে তোমার যে শার্টটা তুমি পরতেছো, ওই শার্টটা তুমি উল্টায়া আয়রন করতে হবে, জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। তো আয়রনের ব্লিচিং এর ক্ষেত্রে সাধারণত তোমার আগে বললাম, যদি তোমার কোনো ধরনের সিম্বল না থাকে, তার মানে তোমার হচ্ছে এনি টাইপ অফ ব্লিচিং এজেন্ট তুমি ব্যবহার করতে পারবা, অর্থাৎ এই ক্লোরিন ব্লিচ, নন ক্লোরিন কোনো সমস্যা নেই, যে কোনো ব্লিচিং পাউডারই তুমি ব্যবহার করতে পারো, লিকুইড হোক বা তোমার হচ্ছে সলিউশন হোক, বুঝা গেছে? আর যদি সিএল থাকে, তার মানে তোমার হচ্ছে ক্লোরিন ব্লিচ শুধু ইউজ করতে পারবা। সিএল থাকলে কি বোঝায়? যে সকল ব্লিচিং পাউডারের মধ্যে বা ব্লিচিং এজেন্টের মধ্যে ক্লোরিন পরমাণু থাকবে, ওইগুলা ব্যবহার করা যাবে। তো হাইড্রোজেন পারঅক্সাইড কি ব্যবহার করা যাবে? না স্যার। না স্যার। না স্যার। আল্লাহ, কেন? স্যার এখানে কোনো ক্লোরিন নাই, H2O2 স্যার, হাইড্রোজেন করে পারঅক্সাইডের নেই। সংকেত। হ্যাঁ। তারপরে ওজন O3 এটা ব্যবহার করা না, যাবে? ওজন ব্যবহার করা যাবে না। না স্যার। ওজন স্যার ব্যবহার নরমাল করা ব্লিচিং যাবে না, পাউডার, হ্যাঁ। স্যার নরমাল ব্লিচিং পাউডার সংকেত তো স্যার CaOCl Cl, এটা তো Cl আছে, এটা তো ইউজ করতে পারবো স্যার। হ্যাঁ, যে সকল তোমার ব্লিচিং পাউডারের মধ্যে ক্লোরিন পরমাণু থাকবে, ক্লোরিন পরমাণু। ওইগুলা তুমি হচ্ছে, হ্যাঁ ওইগুলা তোমার ক্লোরিন ব্লিচ চালাও। আর যেগুলো তোমার হচ্ছে তোমার সিএল নাই, ক্লোরিন নাই। ওই ক্ষেত্রে তোমার হচ্ছে তোমার নন ক্লোরিন ব্লিচ,
তোমার এই যে দ্বিতীয়টা দেখতে পাচ্ছ না, ট্রায়াঙ্গেলের মধ্যে তোমার ক্রস দেওয়া কিছু নন ইনক্লাইন্ড। ক্লোরিন। জি স্যার। এই নন ক্লোরিন এটা আর হচ্ছে সিএল ক্রস, দুইটা একই জিনিস। হ্যালো, জি স্যার, সিএল বুঝে ক্রস গেছে। দিয়ে অথবা তোমার হচ্ছে দুইটা সেম সিম্বল, দুই ভাবে প্রকাশ করা হয়েছে। এগুলো তাহলে কি দিয়ে প্রকাশ যদি নন ক্লোরিন থাকে তাহলে আমি কি দিয়ে তোমার ব্লিচিং করব? স্যার নন ক্লোরিন থাকলে স্যার মানে হুম, ক্লোরিন যেগুলো আছে ক্লোরিন নাই, যেমন ছাড়া ওজোন স্যার। স্যার বা ক্লোরিন হাইড্রোজেন ছাড়া যেগুলো আছে পারঅক্সাইড। স্যার ওইগুলো ইউজ করতে হবে। একটা এক্সাম্পল দাও। স্যার হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোজেন সুপার অক্সাইড, স্যার আপনি ওজোন। তো বললেন একটা হাইড্রোজেন হাইড্রোজেন পারঅক্সাইড আছে স্যার। পারঅক্সাইড, ওজোন, স্যার যেখান থেকে আর কি হাইড্রোজেন জার্মান সুপারঅক্সাইড। অক্সিজেন পাওয়া যাবে স্যার, ওগুলা ইউজ করা যাবে আর কি। আচ্ছা, যে সকল ব্লিচিং এজেন্টে তোমার ক্লোরিন পরমাণু নেই ওই সব ধরনের ব্লিচিং পাউডার তুমি ব্যবহার করতে পারবে। তো আমাদের হচ্ছে ইউনিফর্ম ব্লিচিং এজেন্ট বলা হয় তোমার হাইড্রোজেন পারঅক্সাইডকে, হাইড্রোজেন পারঅক্সাইডেই ব্যবহার করা হয় সাধারণত। হ্যাঁ, তো যাই হোক, আর যদি তোমার যেগুলা ব্লিচিং করাই যাবে না এটা তোমার হচ্ছে ক্রস মার্ক দেওয়া থাকবে, বুঝা যাচ্ছে? যেগুলো তোমার হচ্ছে ব্লিচিং করা যাবে না এগুলো কি থাকবে? ক্রস মার্ক দেওয়া থাকবে। হ্যালো, জি স্যার। জি স্যার। স্যার বুঝে গেছে। আর এই যে টাম্বল ড্রাই বা ড্রাইং দেখতে পাচ্ছ 2 নাম্বার লাইনে। টাম্বল ড্রাই মানে তোমার হচ্ছে আমাদের ড্রাইং কন্ডিশন, কিভাবে আমরা ওয়াশ করার পরে এটাকে শুকাতে হবে। সাধারণত আমরা কিভাবে শুকাই গার্মেন্টস? স্যার রোদ্রে আমরা দিয়ে আসি। রোদে। হ্যাঁ, কিন্তু তোমার এই ইন্ডাস্ট্রিতে তোমার হাজার হাজার গার্মেন্টস পিস, 50,000 পিস, 30,000 পিস, ওরা কিভাবে শুকাবে? রোদ্রে শুকানো সম্ভব তাদের দ্বারা? না স্যার। তাদের দ্বারা না রোদ্রে স্যার। শুকানো সম্ভব না, কারণ হচ্ছে এত জায়গাও সম্ভব না, আর এত সময়ও সম্ভব না, আর সবসময় রোদ্র ওঠেও না। অনেক সময় তো বৃষ্টি থাকে, তারপরে তোমার হচ্ছে টেম্পারেচার এক এক সময় এক এক রকম থাকে। এই জন্য তোমার হচ্ছে ড্রায়ার থাকে, হ্যাঁ, অর্থাৎ ড্রাই মেশিন থাকে। গার্মেন্টস শুকানোর জন্য বা ফেব্রিক শুকানোর জন্য ড্রায়ার মেশিন ব্যবহার করা হয়। যে সকল গার্মেন্টস তোমার ড্রাই মেশিন দিয়ে বা মেশিন দিয়ে তোমার শুকানো হয় তাদেরকে বলা হয় টাম্বেল ড্রাই। বুঝতে পারছো? হ্যালো, জি জি স্যার। স্যার। মেশিন ড্রাই আর কি। তো তোমার যদি 1 ডট থাকে তাহলে লো টেম্পারেচার, 2 ডট থাকলে মিডিয়াম টেম্পারেচার, 3 ডট থাকলে হচ্ছে তোমার হাই টেম্পারেচার। অর্থাৎ ওয়াশ ড্রায়ারে যে টেম্পারেচার প্রয়োজন না, এখন তুমি একটা জিন্সের প্যান্ট, ডেনিম প্যান্ট মোটা করে, হ্যাঁ, আর একটা তোমার হচ্ছে টি শার্ট, দুইটা কি একই টেম্পারেচার প্রয়োজন হবে? না না স্যার। স্যার। না স্যার। কোনটার জন্য বেশি টেম্পারেচার প্রয়োজন? স্যার স্যার ডেনিমের ডেনিম জন্য জিন্সের বেশি প্যান্টের লাগবে। জন্য। ডেনিম প্যান্টের জন্য। হ্যাঁ, তো আমার হচ্ছে ফেব্রিক বা অ্যাপারেল টাইপস এর উপর বেসিস করে আমার টেম্পারেচার সিলেক্ট করতে হয়। যেগুলো তোমার পাতলা বা লো জিএসএম এর বা তোমার গার্মেন্টস এর সাইজ ছোট, হ্যাঁ, ওইটার জন্য তোমার লো টেম্পারেচার। যেগুলো তোমার মোটা এবং গার্মেন্টসটার সাইজটা বড় থাকে ওই জন্য আমার মিডিয়াম অথবা হাই টেম্পারেচার প্রয়োজন হয়। বুঝতে পারছো? তো আমার হচ্ছে অ্যাপারের উপর বেসিস করে আমার টেম্পারেচার সিলেক্ট করে তোমার ড্রাইং করতে হয়। তো লো টেম্পারেচার সাধারণত তোমার 40 থেকে 45 ডিগ্রির মধ্যে থাকে। আন্ডারস্ট্যান্ড? তোমার একেবারে তুমি 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত লো টেম্পারেচার, 45 থেকে 65 পর্যন্ত হচ্ছে মিডিয়াম টেম্পারেচার, 65 এর উপরে থেকে তোমার 90 পর্যন্ত সাধারণত হাই টেম্পারেচার বা হট। হ্যালো, 3 ডট যেটা আর কি, হ্যাঁ, এটা বোঝাচ্ছে। আর যেগুলো তোমার হচ্ছে ওয়াশিং মেশিন নিয়ে বা আয়রন ড্রায়ার মেশিনে তোমার ড্রাই করা যাবে না, এগুলো লেখা থাকবে ডু নট টাম্বল ড্রাই, তো ক্রস দেওয়া থাকবে। বুঝতে পারছো? ডেলিগেট মানে তোমার হচ্ছে যখন আমি ড্রাই করব তখন আমাকে একটু কিছু স্পেশাল কেয়ার ইনস্ট্রাকশন করতে হবে, যাতে তোমার ড্রাই করার সময় তোমার গার্মেন্টস এর স্পেসিফিক কোনো ক্ষতি না হয়। একটু স্পেশাল কেয়ার নিয়ে তোমার করতে হবে। বুঝা যাচ্ছে? নরমালি তুমি যদি হয়তো ওই অর্ডিনারি যে গার্মেন্টস গুলো শুধুমাত্র শুকালেই হলো, কিন্তু তোমার ডেলিগেট বলতে বোঝানো হয় একদম স্পেশাল কেয়ার নিয়ে তোমার শুকাইতে হবে। অনেক সময় তোমার হ্যাঙ্গারে তোমার শুকাইতে হয় টায়ার মেশিন দিয়ে। তারপরে তোমার দেখা যায় কোন রকমের তোমার মাস্ক পরা যাবে না, অর্থাৎ বাইরে যে সকল স্পেসিফিক ইনফরমেশন বা ই থাকে, তোমার ইনস্ট্রাকশন থাকে, ওই ইনস্ট্রাকশন গুলো ফলো করতে হবে আর কি স্পেসিফিক। হ্যাঁ, ডেলিগেট মানে তোমার নরমাল ওয়েতে যে শুকানো তার চেয়ে একটু স্পেশাল কেয়ার দিয়ে শুকাতে হবে তোমার হচ্ছে, যাতে আমার হচ্ছে বায়ার যে জিনিসটা একটা অ্যাজ ইউজুয়াল যেভাবে চাচ্ছে ওইভাবে আর কি। ডেডিকেটেড বোঝান আর কি। আর যদি তোমার ফ্ল্যাট কন্ডিশনে শুকায়, অর্থাৎ তোমার যে গ্রাউন্ডে তোমার অনেক সময় তুমি দেখবা যে শুকানো হয়, তখন তোমার হচ্ছে ড্রাই ফ্ল্যাট বলা হয়। হ্যাঁ, আর হ্যাং ড্রাই বা ড্রিপ ড্রাই এটা হচ্ছে তোমার হ্যাঙ্গারে তোমার দিয়ে হ্যাঙ্গারে অর্থাৎ ঝুলন্ত অবস্থায় শুকানো হবে। হ্যালো, জি স্যার। হ্যালো,
ওই ড্রিপ ড্রাই বা হ্যাং ড্রাই তার মানে তোমার হচ্ছে এগুলা তোমার হ্যাঙ্গারের মধ্যে অ্যাপারেল গুলা হ্যাঙ্গিং করে তোমাকে শুকাতে হবে, বুঝতে পারছো? আর ড্রাইং শেড মানে তোমার হচ্ছে এটা তোমার ছায়ার মধ্যে, অর্থাৎ আলো ছাড়া, অর্থাৎ যে জায়গায় তোমার ছায়া থাকে ওইভাবে তোমার শুকাতে হবে, বুঝা গেছে? হ্যালো, জি স্যার। এখন বাকি আছে আমার শুধু ড্রাই ক্লিনিং। ড্রাই ক্লিনিং মানে যে সকল গার্মেন্টস তোমার সাধারণত পানি দিয়ে ওয়াশ করা যায় না, ওইগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে ড্রাই ক্লিনিং করতে হয়। আবার কিছু কিছু গার্মেন্টস থাকে যে তোমার ওয়াশ করা যায়, পাশাপাশি ড্রাই ক্লিনিং করা যায়। হ্যালো, কিছু কিছু গার্মেন্টস কি থাকে তোমার ওয়াশ করা যাবে, পানি দিয়ে ওয়াশ করা যাবে, আবার হচ্ছে আবার সলভেন্ট দিয়েও ওয়াশ করা যাবে, এরকম দুইটাই করা যায়। আর কিছু থাকে শুধু স্পেসিফিক তোমার শুধুমাত্র পানি দিয়ে ওয়াশ করতে পারবো, কিছু আছে শুধুমাত্র তোমার সলভেন্ট দিয়ে ওয়াশ করা যাবে। স্যার দুই ভাবে ওয়াশ করা যায় এমন কিছু অ্যাপারেলের নাম যদি বলতেন। তুমি এই যে আমাদের যে নরমাল যেগুলো থাকে তোমার কটনের যে গার্মেন্টস গুলো থাকে, তুমি মনে করো হচ্ছে আমরা যে নরমাল শার্ট পরি প্যান্ট পরি, এটা দুই ভাবে করা যায়, বুঝতে পারছো? হ্যালো, আমাদের যে প্যান্ট শার্ট গুলো পরি এটা ড্রাই ক্লিনিং করা যাবে, আবার তোমার হচ্ছে পানি দিয়ে ওয়াশ করা যাবে, কটনের গুলা স্পেসিফিক। আবার ব্লেজারও কিন্তু তুমি দুইটাই করতে পারবা কটনের গুলা, কিন্তু তোমার হচ্ছে ব্লেজার পানি দিয়ে করলে একটু সমস্যা হয় কি, ভিতরে যে তোমার ইগুলা থাকে ব্লেজার তোমার হচ্ছে কি উঠে যাবে, বুঝি নাই তোমার প্রশ্ন। কটন কি উঠবে আর কি? স্যার ব্লেজার যদি হ্যালো, আমরা স্যার পানিতে ড্রাই ওয়াশ করি তাহলে তো স্যার ব্লেজারের যে ডিজাইনের যে কাজটা ওইগুলা তো স্যার নষ্ট হয়ে যাবে। না না আমি বলি সাধারণত ব্লেজার তোমার দুই ভাবে করা যায়, তবে ব্লেজারটা প্রিফারেবল হচ্ছে তোমার ড্রাই ক্লিনিং, অর্থাৎ ড্রাই তোমার হচ্ছে ওয়াশ। সলভেন্ট দিয়ে করা। পানি দিয়ে করলে হ্যাঁ ড্রাই ওয়াশ যেটা আর কি, পানি দিয়ে করলে কি সমস্যা হয়, পানি দিয়ে করলে তোমার ওই ভিতরে তোমার ফেল্ট থাকে, হুম, তারপর তোমার হচ্ছে ইন্টারলাইনিং থাকে, তারপর ওই শোল্ডার প্যাড থাকে, এগুলো তোমার একটু ড্যামেজ হওয়ার পসিবিলিটি থাকে। কিন্তু তুমি পানি দিয়ে ধুইলেও ফার্স্ট টাইম দুই টাইম তেমন কিছু পরিবর্তন হয় না, কিন্তু যখন তুমি বেশিবার ওয়াশ করবে তখন সমস্যা হয়, বুঝতে পারছো? তোমার প্রিফারেবল হচ্ছে তোমার এই ড্রাই সলভেন্ট দিয়ে ওয়াশ করা, কিন্তু পানি দিয়ে ধুইলে তোমার একটু তোমার হচ্ছে তোমার ফিটনেসটা সমস্যা হয়ে যায় এবং ভিতরে ম্যাটেরিয়ালের কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমরা নর্মালি ধুই না। কিন্তু তো তোমার যদি কোনো ড্রাই ক্লিনিং আলটিমেটলি যদি কোনো ই না থাকে, যদি সার্কেল থাকে তার মানে এটা বোঝাচ্ছে তোমার ড্রাই ক্লিনিং বোঝাচ্ছে। যদি এ থাকে তাহলে তোমার যত প্রকার সলভেন্ট থাকে যেগুলো আমরা ইউজ করি সব ধরনের সলভেন্ট তুমি ইউজ করতে পারবা। হ্যালো, যদি তোমার এ থাকে তাহলে তুমি হচ্ছে এনি সলভেন্ট ফর ড্রাই ক্লিনিং ক্যান বি অ্যালাউড, অর্থাৎ তুমি ক্লিনিং করার জন্য বা তোমার হচ্ছে ড্রাই ক্লিনিং করার জন্য যে সকল সলভেন্ট সচরাচর ব্যবহার করা হয় সব যে কোনো একটা তুমি সিলেক্ট করেই ব্যবহার করতে পারবা। আর যদি ক্রস থাকে তার মানে বোঝানো হচ্ছে যে তুমি এটা ড্রাই ক্লিনিং করতে পারবে না, অর্থাৎ তোমাকে পানি দিয়ে ওয়াশ করতে হবে, বুঝতে পারছো? স্যার এ আর পি এর মধ্যে তফাৎটা কি স্যার? পি মানে তোমার হচ্ছে সব ধরনের সলভেন্ট, শুধুমাত্র ট্রাইক্লোরোইথিলিন ব্যবহার করা যাবে না, বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। ট্রাইক্লোরোইথিলিন ব্যবহার করা যাবে না। আর অ্যাপ মানে তোমার হচ্ছে সলভেন্ট 113, তারপরে তোমার হচ্ছে স্প্রিট, সলভেন্ট 111 এগুলো ব্যবহার করা যাবে। কিছু সলভেন্টের নাম আছে, ওইসব সলভেন্ট গুলা ব্যবহার করা যাবে। এই মানে তোমার হচ্ছে সব ধরনের সলভেন্ট ব্যবহার করা যাবে। পি মানে তোমার হচ্ছে ট্রাইক্লোরোইথিলিন বাদে অন্য সব সলভেন্ট ব্যবহার করা যাবে। তো এই হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল কেয়ার লেভেল কোড, এবং হচ্ছে ইন্টারন্যাশনাল কেয়ার লেভেল কোড সব গার্মেন্টস এর ক্ষেত্রে তোমার দেওয়া হয়, বিশেষ করে এক্সপোর্ট ওরিয়েন্টেড সকল ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে একদম ম্যান্ডেটরি তোমার হচ্ছে সিম্বল, বুঝেছে? এখন তুমি তোমার বাসা বাড়িতে যে সকল গার্মেন্টস আছে ওগুলা নিয়ে দেখলেই পারো, এই যে একটা সিম্বল দেখাচ্ছি না, হ্যালো, দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। এই যে যদি পাশে তোমার বলা আছে স্টেটমেন্ট দিয়ে যে তোমার হচ্ছে ওয়াশ সেপারেটলি, হ্যান্ড ওয়াশ, তারপরে তোমার হচ্ছে ডু নট ব্লিচ করা যাবে না, আয়রন লো টেম্পারেচার, হ্যাঁ, তারপরে স্যার ডু লো নট ড্রাই টেম্পারেচার ক্লিনিং করা যাবে না। এটা টেম্পারেচারটা কত স্যার লো আয়রনিং এর? 110 ডিগ্রি, 110 1 ডট 110, 2 ডট 150, 3 ডট 200। 150 আর 200। জি স্যার। 2 ডট হচ্ছে 150,
জি স্যার। আর ড্রাই ফ্ল্যাট অর্থাৎ আমাদের হচ্ছে ড্রাই ফ্ল্যাট মানে তোমার হচ্ছে গ্রাউন্ডে স্প্রেডিং করে করতে হবে, শুকাতে হবে, বুঝা গেছে? এবারে তোমার হচ্ছে সব ধরনের অ্যাপারেলের ক্ষেত্রেই তোমার কেয়ার ইনস্ট্রাকশন থাকবেই, বিশেষ করে এক্সপোর্টের ক্ষেত্রে। আর নর্মাল আমাদের যে লোকাল ইন্ডাস্ট্রি গুলো আছে এরা অনেক সময় তোমার এগুলো মেনটেন করে, অনেক সময় মেনটেন করে না। কিন্তু ব্র্যান্ডের যারা তোমার প্রোডাক্ট তৈরি করে, ব্র্যান্ডের প্রোডাক্ট যদি তুমি কিনো ওদের কাছে তুমি অবশ্যই দেখতে পাবে। হ্যাঁ, আর এই যে যে জায়গায় লেখা আছে ওয়াশ সেপারেটলি হ্যান্ড ওয়াশ, এটা বলতে কি বোঝাচ্ছে? ইয়ে বলো তো, রুলেট বলো, কি বোঝাচ্ছে এটা? হ্যালো, রুল 3 আছে? রুল 3 দীপ্ত বলো তো কি বোঝাচ্ছে? দীপ্ত, হ্যালো, তোমার আমার কথা শুনতে পাচ্ছ? স্যার প্রতিটা মানে স্যার প্রতিটা ফেব্রিক আলাদা। জি স্যার। হ্যালো তোমার, হ্যাঁ, কি হ্যালো নাম তোমার? হ্যালো জি স্যার। হ্যাঁ দীপ্ত, স্যার আমার নাম দীপ্ত শুনতে দে। পাচ্ছি, বলো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, প্রতিটা ফাইবার মানে আলাদা আলাদা ভাবে ওয়াশ করতে হবে, হ্যান্ড ওয়াশ। প্রতিটা ফাইবার না, প্রত্যেকটা গার্মেন্টস আলাদা আলাদা ওয়াশ করতে হবে। তুমি হয়তো মনে করো যে ফেব্রিক 5টা গার্মেন্টস, ফেব্রিক না, এটা তো তোমার ফেব্রিক দিয়ে তোমার গার্মেন্টস তৈরি করছে। যদি তোমার হচ্ছে লেখা থাকে ওয়াশ সেপারেটলি হ্যান্ড ওয়াশ, হ্যাঁ, তুমি হয়তো 5টা গার্মেন্টস একসাথে অনেক সময় ওয়াশ করি না, 5টা গার্মেন্টস একই ডিটারজেন্ট দিয়ে এক বালতিতে চুবিয়ে রাখি। জি স্যার। কিন্তু যদি স্যার, এরকম ওইটা একসাথে থাকে করা যাবে। যে, হ্যাঁ, ওটা যদি থাকে যে ওয়াশ সেপারেটলি হ্যান্ড ওয়াশ, তার মানে তোমার এই গার্মেন্টসটা সম্পূর্ণ আলাদা একা রেখে তোমাকে ওয়াশ করতে হবে, বুঝতে পারছো? জি স্যার, অর্থাৎ জি এই স্যার। কালার, এই গার্মেন্টস থেকে কালার ফেডিং হওয়ার পসিবিলিটি থাকে, তখন এই কালার ফেডিং হয়ে তোমার কি হবে, অন্য গার্মেন্টস এর সাথে অ্যাটাচ হয়ে যাবে। এরকম অনেক সময় তোমার নতুন গার্মেন্টস তোমার কেনার পরে আমরা ওয়াশ করতে গিয়ে অন্য গার্মেন্টস এর সাথে দেখা যায় কালার ফেডিং হয়ে গেছে, এরকম বহুত গার্মেন্টস তোমার দেখা যায় নষ্ট হয়েছে, বুঝতে পারছো? নষ্ট হয়ে যায়। বিশেষ করে তোমার ডিরেক্ট ডাই দিয়ে তোমার ব্যবহার করলে এর অবশ্যই অবশ্যই লেখা থাকবে যে যে সকল গার্মেন্টস এর মধ্যে ডিরেক্ট ডাই ব্যবহার করা হয় ফেব্রিক ডাই করতে, ওই ক্ষেত্রে তোমার লেখা থাকে যে ওয়াশ সেপারেটলি হ্যান্ড ওয়াশ বা মেশিন ওয়াশ যেটাই হোক, হ্যাঁ, বুঝেছো? অর্থাৎ তোমার ওই গার্মেন্টসটা শুধুমাত্র আলাদাভাবে রেখে ওয়াশ করতে হবে। তো যাই হোক, কারো কোনো প্রশ্ন আছে আজকের আলোচনার সাপেক্ষে? না স্যার। তো ভালো করে পড়ে আসবা। আর ওয়াশিং সিম্বল গুলো যখন লিখবা আলাদা আলাদা লিখবা। ওয়াশিং লিখে, হ্যাঁ, সাপোজ ইন্টারন্যাশনাল ক্যালিবার্ট যখন তুমি ডিসক্রিপশন করবা, ফার্স্টে 5টা লিখবা যে ওয়াশিং, আয়রনিং, ব্লিচিং, ড্রাইং, ড্রাই ক্লিনিং। তারপরে ওয়াশিং বর্ণনা করবা, যে ফার্স্টে একটা সিম্বল দিবা, সিম্বল দিয়ে সিম্বলটা কি বোঝাচ্ছে মেনশন করবা। আন্ডারস্ট্যান্ড? সাপোজ ওয়াশিং এ লেখা আছে তোমার 40 ডিগ্রি সেলসিয়াস, সে ওয়াশিং টেম্পারেচার, ম্যাক্সিমাম ওয়াশিং টেম্পারেচার ইজ 40 ডিগ্রি অ্যালাউড। আন্ডারস্ট্যান্ড? তারপর লিখলাম যে 55, maximum washing temperature is 55 degree Celsius is allowed। এভাবে তোমার প্রত্যেকটা আলটিমেটলি স্টেটমেন্ট কে তোমার ডিসক্রিপশন করতে হবে, বুঝা গেছে? হ্যালো, জি স্যার। তো আজকে এই পর্যন্ত। স্যার, আর যাদেরকে কল করে যদি রেসপন্স না করো তাহলে জয়েন করে হয়তো অনেক সময়। হ্যালো, শুনতে পাচ্ছি, কি বলতে চাচ্ছ বলো। স্যার যে মানে আপনি হ্যালো, যেটা বলেন স্যার ডেসক্রিপশন ইন্টারন্যাশনাল কেয়ার লেভেলের, তার মানে স্যার যে যে সিম্বল গুলো আছে সবগুলোর স্যার আলাদা আলাদা করে মানে যেটা বুঝাচ্ছে এক্সাক্ট মিনিং এক লাইন করে ওইটা আমাদেরকে মানে ডিসক্রাইব করতে হবে, প্রত্যেকটাতে আলাদা হ্যাঁ আলাদা। হ্যাঁ 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 হ্যাঁ, ওইরকমই আর কি। হ্যাঁ, কারণ যদি তুমি জিনিসটা বুঝতে পারো, যেমন যে একটা গার্মেন্টস দেখাইছিলাম না একটু আগে। হ্যালো, জি স্যার। ওই গার্মেন্টসটা যে তোমার যে লেখা আছে না যে ওয়াশ সেপারেটলি হ্যান্ড ওয়াশ, লেখা আছে না এরকম, জি স্যার। এভাবে স্টেটমেন্ট গুলো জি লিখতে স্যার। হবে। হ্যাঁ, তারপর যেমন ওই যে আয়রন লো ক্ষেত্রে লিখতে হবে যে মিনিমাম আয়রনিং টেম্পারেচার, হিয়ার আয়রনিং টেম্পারেচার ইজ 110 ডিগ্রি সেলসিয়াস, এটা তোমার লিখতে হবে, বুঝতে পারছো? যদি মনে করো ওয়াশিং এ যে 40 ডিগ্রি লেখা থাকতো তাহলে হচ্ছে ম্যাক্সিমাম ওয়াশিং টেম্পারেচার ইজ 40 ডিগ্রি ইজ অ্যালাউড, বাট ইউসে ম্যাক্সিমাম ওয়াশিং টেম্পারেচার ইজ 40 ডিগ্রি ফর দা ওয়াশিং মেশিন। এবার তুমি সিম্বল গুলার মিনিং লিখতে হবে আর কি। জি তো স্যার। আশা করি তোমার হচ্ছে এখন ওই সবাই একটা নিজের লেভেল আইডেন্টিফাই করতে পারবে, যে লেভেলের মধ্যে যে সকল ইনফরমেশন গুলো থাকে